নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের বিষয় 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে আমরা কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছে এবং এই নির্বাচন কিন্তু সকলের কাছে আজকে একটা পাখির চোখ হয়ে রয়েছে। আমরা সেই নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন নিয়ে আরও অনেক তথ্য আজকে আমরা শুনব। আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের সকলের পরিচিত মুখ্য নির্বাচনী আধিকারিক ত্রিপুরার শ্রী কিরণ গিত্তে মহোদয়, আইএএস। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আমাদের স্টুডিওতে। সামনেই 2023 নির্বাচনী বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি এবং এটা একটা মহারণ বা মহাযুদ্ধ আমরা বলতে পারি। তো সেই ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়াটা শুনব। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে। যেমন কোনো রাজনৈতিক দল প্রস্তুতি করে, আমরা ইলেকশন ডিপার্টমেন্ট যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসাবে আমরা প্রস্তুতি করি। ভোট মানে আমাদের ভোট দানের কেন্দ্র থাকে, ভোটার তালিকা থাকে, তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালস যে আমরা ভোটের জন্য ব্যালট পেপার, ইঙ্ক, গাড়িগুলো, তার সঙ্গে সঙ্গে নিরাপত্তাজন্য প্যারামিলিটারি ফোর্সেস, কাউন্টিং সেন্টার্স, তার ইলেকট্রনিক ভোটিং মেশিন, তো এসব নিয়ে আমরা প্রস্তুতি করছি। আমাদের রাজ্যে প্রায় 27 লাখ ভোটার আছে আর 3300 ভোটার কেন্দ্র আছে। গত বছর আমরা দেখছি 70,000 ভোটার বেড়ে গেছে যাদের বয়স 18 বছর হয়েছে। তো আমরা এই 3300 मतदान केंद्र की আমরা প্রস্তুতি করছি। তো প্রত্যেক मतदान কেন্দ্রের মধ্যে আমরা চেষ্টা করছি কি এখানে ইলেকট্রিসিটি, এখানে র্যাম্প, এখানে ওয়াটার সাপ্লাই, টয়লেট, আর এখানে ভোট দান যেদিন হবে সেদিন একটা ওয়েটিং করার জন্য জায়গা, তারপরে কাউন্টিং সেন্টার্স আমরা প্রত্যেক জেলাতে আমরা তৈরি করছি। আর নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন আসবে আগামী বছর ইলেকশনের জন্য, সেটা হায়দ্রাবাদ থেকে আমরা এই মাসের শেষের দিকে আমরা পাবো। আর যে ভোটার তালিকা হবে সেটা ভোটার তালিকা হবে জানুয়ারি মাসে তৈরি হবে। তো সেটা নিয়ে প্রস্তুতি আমাদের চলছে। নভেম্বর আর ডিসেম্বর মাসে আমরা একটা স্পেশাল ক্যাম্পেইন করব। তো সব দিক দিয়ে আমাদেরকে একটা বিধানসভা নির্বাচন করার জন্য 5 থেকে 6 মাস লাগে। তো আমরা অগস্ট মাস থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। আর আমি সবাইকে আহ্বান করব कि ইলেকশন ডিপার্টমেন্টকে আগামী নির্বাচনী প্রস্তুতি করার জন্য সবাই সহায়তা করুন। একদম একদম স্যার, নির্বাচন কমিশন কিন্তু বরাবরই এই ভোটটাকে কেন্দ্র করে বিশেষভাবে একটা প্রস্তুতি নিয়ে থাকে। আমরা সেই প্রস্তুতিটাও একটু শুনবো, তার পাশাপাশি কোনো কিছু সংশোধন হয়েছে কিনা সেটাও একটু জানতে চাইব। এই বছর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 4টা সংশোধন করেছে। যেহেতু যে নতুন ভোটার আছেন অথবা সার্ভিস ভোটার আছেন ওদেরকে সুবিধা হবে। তো প্রথম আছে কি যারা 18 বছর হয়ে যায় ওরা 1 জানুয়ারি নথিভুক্ত করতে পারে। তো ধরেন কাউ যদি ডেট অফ বার্থ 1 মার্চ, তো ওনাকে প্রায় 10 মাস ওয়েটিং করতে হয়। তো নেক্সট ইয়ার যখন 1 জানুয়ারিতে 18 বছর হওয়ার পরেই উনি রেজিস্ট্রেশন করতে পারে। এখন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সংশোধনী করেছে কি আপনাকে 1 মার্চ থেকে আগামী বছর 1 জানুয়ারি পর্যন্ত ওয়েটিং করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর আর 1 জানুয়ারি আমরা 1 বছরে 4 বার আমরা নতুন ভোটারকে রেজিস্ট্রেশন করব। আচ্ছা, তো যাদের যদি 1 মার্চ ডেট অফ বার্থ থাকলে উনি 1 এপ্রিলেই নাম নথিভুক্ত করতে পারে। যদি কারো ডেট অফ বার্থ ধরেন 30 এপ্রিল আছে তো উনি 1 জুলাইকে নথিভুক্ত করতে পারে। যদি কোনো ডেট অফ বার্থ আছে 5 সেপ্টেম্বর তো উনি 1 অক্টোবরকে রেজিস্ট্রেশন করতে পারে। তো 1 বছরে এখন 4 বার নতুন ভোটার রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, আরেকটা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কি যাদের 17 বছর বয়স হয়েছে উনি অগ্রিম রেজিস্ট্রেশন করতে পারে।
আচ্ছা, আগে থেকেই করতে পারবে। হ্যাঁ, তো অ্যাডভান্স উনি রেজিস্ট্রেশন করবে, আমরা ওদের নাম ভোটার তালিকাতে তুলব, কিন্তু উনি ভোট দেবে 18 বছর হওয়ার পরে। আচ্ছা, কিন্তু অ্যাডভান্স মধ্যে 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই ধরেন যদি কারো 1 মার্চ ডেট অফ বার্থ আছে, তো উনি এ বছরই মানে 17 বছর কমপ্লিট হওয়ার পরেই, বয়স হওয়ার পরেই নথিভুক্ত করবে। আর তারপরে যখন 18 বছর হয়ে যাবে তখন ধরেন এপ্রিল মাসে নির্বাচন আছে, তো উনি ভোট দিতে পারে, মানে উনাকে ওয়েট করার জন্য কোনো দরকার নাই। একদম। এ হয়েছে সেকেন্ড। থার্ড অ্যামেন্ডমেন্ট যে হয়েছে, এটা কি আধার সঙ্গে এখন ভোটার লিস্ট লিঙ্ক হচ্ছে। তো আজ পর্যন্ত একটা ইপিক কার্ড নাম্বার থাকে, একটা ফটো থাকে, আর আপনার অ্যাড্রেস থাকে, কিন্তু ভোটার লিস্টে আধার নম্বর ছিল না, সেটা আধার নম্বর এখন লিঙ্ক হচ্ছে। আর এখন যে সার্ভিস ভোটার আছে, এখন তো আমরা দেখছি কি আগে সার্ভিস ভোটার মানে যারা আর্মিতে কাজ করে, মেনলি ছিল আমাদের মেল মেম্বার্স। তো এখানে ছিল হাজব্যান্ড ক্যান রেজিস্টার অ্যান্ড হিজ ওয়াইফ উইল অলসো রেজিস্টার। আচ্ছা, কিন্তু আমরা গত 3-4 বছরের মধ্যে দেখছি অনেক উমেন অলসো আর জয়নিং দ্য আর্মি সার্ভিসেস। তো এখানে হাজব্যান্ড ওয়াইফের জায়গায় এখানে স্পাউস লেখা আছে, আর এই সমস্ত ফর্মগুলো এটা চেঞ্জ হয়েছে। তো এখানে যে 4টি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা নতুন ভোটারদেরকে সুবিধা মনে রেখেই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আছে আধার আর ভোটার লিস্ট লিঙ্ক করা। স্যার, একটা এই বিষয়টার সাথে আমরা বলছি, এখন এই মুহূর্তে দেখছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু একজন যাচ্ছে আধার কার্ডটাকে কালেক্ট করার জন্য এবং একটা ফর্মও দিচ্ছে, যে সেটা কি এটার সাথে এই বিষয়ে যদি কিছু বলেন। তো আমাদের দেশে আধার নম্বর শুরু হয়ে প্রায় 10-12 বছর হয়ে গেছে। এখন আমরা দেখছি ত্রিপুরাতে প্রায় 100% আধার কভারেজ আছে, প্রত্যেক জন কাছেই আধার নম্বর আছে। তো আধার নম্বর হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। একদম। তো মানে প্রত্যেক ব্যক্তির আধার নম্বর আলাদা, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকে অথবা প্যান কার্ড নম্বর থাকে, এমনই আছে আমার প্রত্যেক জনের আধার নম্বর। কিন্তু আমরা দেখছি ভোটার তালিকাতে অনেক সমস্যা আছে, যেমন যদি কারো বাড়ি আছে ধর্মনগর, কিন্তু ধর্মনগরে ওনার নাম আগে ছিল ভোটার তালিকাতে, তারপরে বদলি হয়ে চলে আসে আগরতলা, আর তো এডুকেশন করার জন্য আগরতলা আসছে, তারপরে আগরতলা বাড়ি করেছে। তো এরকম যে ভোটার, ওদের নাম দু জায়গায় থাকে, আগরতলাতেও নাম থাকে, ধর্মনগরেও নাম থাকে, তো এর ডুপ্লিকেট ভোটার আসছে। আমরা আগে চেষ্টা করেছি কি ফটো দেখে আমরা ডুপ্লিকেট আমরা ধরি ভোটার, কোনো ডুপ্লিকেট আছে কি না, তারপর ইপিক নাম্বার আমরা ট্যালি করে আমরা করি, কিন্তু এটা দিস ইজ নট 100% কারেক্ট। আচ্ছা, তো ডুপ্লিকেট ভোটার কম করার জন্য আধার নম্বর উপযুক্ত আছে। আর তারপরে আপনার যে ভোটার তালিকাতে নাম থাকলেও আমরা দেখছি অনেকজন কমপ্লেন করে কি উনি ইন্ডিয়ার নাগরিক নয়, উনি উনার বাড়ি ছিল বাংলাদেশ, মানে নানা কমপ্লেন আমরা শুনি। তো আধার সঙ্গে লিঙ্ক থাকার পরে তারপরে কোনো যদি কেউ কমপ্লেন করে, আমরা বলতে পারি কি এ যে ভোটার আছে উনার আধার নম্বর লিঙ্ক করা আছে। একদম। তো আগামী দিনে কারো কোনো কমপ্লেন করার জন্য আমি সবাই ত্রিপুরার যে নাগরিক আছে, সবাই যে 18 বছর থেকে বেশি আছে, যাদের নাম ভোটার লিস্টে আছে, আমি সবাইকে অনুরোধ করব কি আপনি আমাদের যে বুথ লেভেল অফিসার যে প্রত্যেক বাড়ি ঘরে যাচ্ছে, আপনি উনাকে আপনার আধার নম্বর দেন। অনেকজন প্রশ্ন করে কি আমরা যদি আধার নম্বর দিলে আমাদের পার্সোনাল ইনফরমেশন পাবলিক হয়ে যাবে। তো আপনার এমন কোনো ভয় করার কারণ নাই। যে আধার নম্বর আপনি দিচ্ছেন, আমরা তো শুধু নম্বর দিয়ে আমরা ভেরিফাই করেছি, আধার নম্বর সঙ্গে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট অথবা যে আপনার ফেস আইডেন্টিটি, এটা আমরা কিন্তু লিঙ্ক করছি না। আমাদের ডেটাবেসে যে আধার নম্বর সুরক্ষিত থাকবে, এটা আমাদের এসডিএম ডিএম উনার কাস্টাডিতে থাকবে, আর কোনো প্রাইভেট এজেন্সি অথবা পাবলিক এজেন্সি এটা অ্যাক্সেস পাবে না। আধার নম্বর ইজ যে আমরা নিচ্ছি শুধু আইডেন্টিটি ভেরিফাই করার জন্য, এটা কমপ্লিটলি সিক্রেট থাকবে, এটা কোনো দুরুপয়োগ হবে না। এই জন্যে আমি আবার আপনাকে অনুরোধ করছি আপনি আধার নম্বর দেন, আর যে ভোটার তালিকা আরও
পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সহযোগিতা করেন। একদম স্যার, আরেকটা বিষয় এই প্রসঙ্গে আমরা জানতে চাইবো যে এমন দেখা যাচ্ছে অনেক বাড়িতেই যে যিনি আসছেন আধার কার্ড নেওয়ার জন্য বা সেই ফর্মটা নেওয়ার জন্য ওনাকে হয়তো বা একবারের জায়গায় 3বারও আসতে হচ্ছে বা অনেক সময় আধার কার্ড পাচ্ছেনও না, সেক্ষেত্রে কি করণীয়? আমরা একটা টাইম লিমিট দিয়েছি, 31 অক্টোবর পর্যন্ত আমরা সবাই আধার নম্বর কালেক্ট করব। আচ্ছা, তো এই প্রক্রিয়া আমরা শুরু করেছি সবাই মানে 8টা জেলাতে। তো অনেক জায়গাতে আমরা প্রথমবারই পাচ্ছি, কিন্তু যদি কোনো ছুটিতে আছে কিন্তু বাড়িতে নাই, অনেক দিনই দিতে চায় না, অথবা ওনার কাছে আধার কার্ডের কপি নাই। তো আমরা শুধু আধার নম্বর আমরা বলছি, আধার কার্ডের কপি না থাকলেও আপনি না দিতে পারেন। হ্যাঁ, শুধু আধার নম্বর আর ওনলি নেম ইজ রিকোয়ার্ড। তো মেনলি লোক দিচ্ছে না, যে মনে অনেক শঙ্কা আছে কি আধার নম্বর দিলে আমাদের যে পাবলিক ডোমেন মধ্যে ইনফরমেশন চলে যাবে। তো এরকম কিছু ভয় করার কারণ নাই। আর যারা এখানে নাই, ধরেন কি আউট অফ স্টেশন আছে, বেঙ্গালুরুর মধ্যে পড়াশোনা করার জন্য চলে গেছেন, অথবা ট্রিটমেন্ট করার জন্য চলে গেছেন, অথবা কোনো রিলেটিভস বাড়িতে চলে গেছেন, তো আমরা বলছি 31 অক্টোবর পর্যন্ত আপনি আপনার যে বুথ লেভেল অফিসারকে আধার নম্বর দেন। আরেকটা আছে কি আপনি আধার নম্বর আপনি ওয়েবসাইটে গিয়েও আপনি অনলাইন আপডেট করতে পারেন। আচ্ছা, একটা ফর্ম 6B আছে। তো আমাদের যে চিফ ইলেকট্রাল অফিসার অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইট আছে, এখানে আপনি যদি গিয়ে লিঙ্ক দেখবেন, এখানে লিঙ্ক ইউর আধার উইথ দ্য ভোটার লিস্ট এরকম একটা লিঙ্ক থাকে। তো এখানে আপনি গিয়েও আপনি আধার নম্বর আপনি আপডেট করতে পারেন। তারপরে আমরা ভেরিফাই করব, অনলাইন ভেরিফাই করব। তো যদি আপনি বাইরে আছেন আর আপনাকে ফিজিক্যালি কন্ট্যাক্ট করা যাচ্ছে না, তো আপনি অনলাইন আধার নম্বর আপডেট করতে পারেন। একদম, এটা অনেকেই আছেন যে যারা স্মার্টফোন ইউজ করেন, খুব ভালো কাজই পারেন, হয়তো বা স্টেশন নেই, দিতে পারছেন না, তাদের জন্য খুব সুবিধা হবে এই বিষয়টা। একদম স্যার, আরেকটা বিষয় আমরা জানতে চাইবো যে ইলেকশনকে কেন্দ্র করে পারিপার্শ্বিক যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশন কি করছে? আমরা দেখছি ত্রিপুরাতে প্রায় 92-93% ভোটিং হয়, আর পাবলিক একটা উৎসবের মেজাজেই ইলেকশন মধ্যে অংশগ্রহণ করে। কিন্তু এটাও দেখা যাচ্ছে কি ইলেকশন হওয়ার পরে পোস্ট পোল ভায়োলেন্স, অথবা ইলেকশনের সময় কোনো দোনো পলিটিক্যাল পার্টির মধ্যে ক্যান্ডিডেট মধ্যেও কোনো ভায়োলেন্স হয়। তো আমরা চাই না কি কোনো ধরনের ভায়োলেন্স হোক। ইলেকশন একটা ডেমোক্রেটিক প্রসেস, আর এটা এখানে আপনার বিভিন্ন মত হইতে পারে, কিন্তু আপনার কোনো পার্সোনাল এনিমিটি অথবা পারিবারিক এনিমিটি রাখার কোনো কারণ নেই। তো আপনার যে বিভিন্ন মতামত আছে এটা আপনি রাখেন, আর আপনি যে কোনো পার্টি আপনি করতে পারেন, যে কোনো পছন্দ থাকতে পারে, প্রচার করতে পারেন, কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স করবেন না। তো আমাদের যে ত্রিপুরা রাজ্যের একটা সুনাম আছে, পুরা দেশে জানে আমাদের যে লিটারেসি রেট ইজ অ্যাবাউট 95%। একদম। তো আমাদের যে পার ক্যাপিটা ইনকামও ভালো নর্থ ইস্টার্ন অন্যান্য স্টেটের বজায়। আমাদের রাজ্যের একটা ভালো হিস্ট্রি, ভালো কালচার সবাই জানে। এই জন্য আমি বলছি এটা ইলেকশন মধ্যে যে ভায়োলেন্স হয় এটা যেহেতু না হয়, এই জন্য আমি সবাইকে অল পলিটিক্যাল পার্টিজ, অল ভোটার্স, অল সাপোর্টার্স আমি অনুরোধ করব, আপনি যত আপনি চান তো প্রচার করবেন, যত আপনি মতামত রাখেন, কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স করবেন না। এটা আপনার ব্যক্তিগত জীবনের জন্য ভালো নাই, আপনার পরিবারের জন্য ভালো নাই, আমার রাজ্যের জন্য ভালো নাই। তো আমরা চাই কি আগামী 2023-এর যে বিধানসভা নির্বাচন এটা শান্তিপূর্ণ এবং পরিচ্ছন্ন পরিবেশ মধ্যে হোক। আর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন ডিপার্টমেন্ট, আমাদের সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, এমনকি আমাদের বুথ লেভেল অফিসারও আমাদের যে কাজ করছে, তো ওরা যে প্রস্তুতি করছে প্রস্তুতির মধ্যে আপনারা সবাই সহযোগিতা করেন। একদম স্যার। স্যার, আরেকটা বিষয় আপনার কথা প্রসঙ্গে আমরা জানতে চাইব যে এই যে ভোটার তালিকার সাথে আধারটাকে লিঙ্ক করা হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো বয়সের সীমা আছে বা
প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে কি কোনো সেই একই নিয়ম না পরিবর্তন রয়েছে? আধার যে আমরা লিঙ্ক করছি এটা 18 বছর যাদের বয়স হয়েছে আর যাদের নাম ভোটার তালিকাতে আছে ওদেরই কিন্তু আমরা আধার নাম্বার লিঙ্ক করছি। আচ্ছা। আর যে গত যে বাই ইলেকশন হয়েছে জুন মাসে, তো আমরা দেখছি কি যে 80 বছর থেকে যাদের বয়স বেশি আর যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছে ওদের জন্য একটা সুবিধা দেওয়া আছে। আচ্ছা। তো এটা আছে 12D ফর্ম। যদি আপনার বয়স বেশি, আপনি চলতে পারবেন না, আপনি যে ভোটার কেন্দ্র আছে ওখানে যেতে পারবেন না, ওখানে কিউ মধ্যে দাঁড়াতে পারবেন না, অথবা আপনার কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, তো আমাদের যে পোলিং পার্টি আপনার বাড়িতে গিয়ে ভোট নেবে। আর এখানে ভোট নেওয়ার সময় যে ক্যান্ডিডেট আছে ওদের একটা প্রতিনিধি থাকবে। আর আমরা এটা ভিডিও রেকর্ডিং অথবা ফটোগ্রাফ নিয়ে আমরা ভোট নেব। আর ভোট করার সময় আপনি যে বাড়িতে আছেন তো আপনি সিক্রেটলি আপনি ভোট দিতে পারেন। আচ্ছা, সেই যে বাড়ি বাড়ি গিয়ে যে নেওয়া হচ্ছে সেটা কি সুরক্ষিত, 100% সুরক্ষিত? তো আমরা এখানে যখন আপনার বাড়িতে যাব তো আপনি এক রুমে বসে আপনি সিক্রেটলি ভোট দিতে পারবেন। আচ্ছা। আমরা শুধু আপনি যে ভোট দেওয়ার পরে আপনি খাম মধ্যে যে ভোটার ব্যালট পেপার এটা বন্ধ করে আমাদেরকে দেন। তো আমরা এটা দেখতে পারবো না কি আপনি কাকে ভোট দিয়েছেন। তো আমরা দেখেছি গত জুন মাসে প্রায় 3000 লোক এই সুবিধা ব্যবহার করেছে। অবশ্যই যারা ভোট কেন্দ্রে যেতে পারে অথবা একটা আমি বলেছি ত্রিপুরার লোক উৎসবের মেজাজেই ভোটটা দিয়ে থাকে। তো এই যে ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে ভোট দেওয়ার যে একটা অনুভূতি আছে এটা অবশ্যই প্রত্যেকজন নিতে চায়। তো আপনি দেন, কিন্তু যদি কোনো কারণে যেতে পারেন না তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সুবিধা দিয়েছে। একদম একদম। যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুরু দায়িত্ব পালন করছেন, তো আমরা বেশি সময় আপনার থেকে নেব না, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। তো যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ইলেকশনকে কেন্দ্র করে প্রচার কিন্তু একটা বড় বিষয় হয়ে থাকে, সেই প্রচারের ক্ষেত্রেও কি কোনো ধরনের বিধিনিষেধ থাকছে? এই বিষয়টা একটু জানবো। যে কোনো রাজনৈতিক দল অথবা ক্যান্ডিডেট যে উনি প্রচার করে তো ভোটের ঘোষণা হওয়ার পরে নর্মালি প্রচার শুরু করে। আর অনেকজন এটা অনেক দিন আগে থেকেও প্রচার শুরু করে, কিন্তু ভোটের ঘোষণা হওয়ার পরে একটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকে। তো মডেল কন্ডাক্ট যখন শুরু হয় তখন আপনি কোনো নতুন স্কিম অথবা কোনো নতুন ফেভার আপনি দিতে পারেন না। আপনি সরকারি যে ভেহিকল অথবা কোনো অফিসার ওদের কোনো না। আর যে এক্সপেন্ডিচার করার জন্য একটা সীমা নির্ধারিত করা আছে যে 28 লাখ টাকা একজন ক্যান্ডিডেট একটা বিধানসভা নির্বাচন মধ্যে উনি খরচ করতে পারে। আচ্ছা। তো এসব নিধি বিষয় থাকে। আর আমরা সময় সময় মধ্যে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে অথবা ক্যান্ডিডেট সঙ্গে আমরা মিটিং করি। আর এসব মডেল কোড অফ কন্ডাক্ট এবং এক্সপেন্ডিচার লিমিট এটা পালন হচ্ছে কি না এটা দেখার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অবজারভার আসে থাকে। আচ্ছা। তো আমরা আশা করব কি আগামী যে 2023-এর যে বিধানসভা নির্বাচন এটা সেভাবে হবে। এই জন্য আমি ত্রিপুরার সবাই নাগরিক আর সবাই যে পলিটিক্যাল পার্টি সাপোর্টার আমি সবাইকে অনুরোধ করব আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন ডিপার্টমেন্টকে সহায়তা করুন। একদম স্যার, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, তো যাওয়ার আগে একটা কথা আমরা অবশ্যই আপনার থেকে জানতে চাইবো যে যেই কথাটা প্রত্যেকটা সাধারণ নাগরিকের মনে একটা প্রশ্ন হয়ে থাকে যে আমরা যে ভোটটা দিচ্ছি সেই ভোটটা গোপনীয়তা এবং স্বচ্ছতা কতটুকু বজায় রাখা হচ্ছে, সেই বিষয়ে যদি আপনি ছোট্ট করে আমাদের কিছু জানান। যে আমাদের সংবিধানে লেখা আছে কি 18 বছরের বেশি যাদের বয়স উনি ভোট দিতে পারে। উনি গরিব হোক या বেশি বড় লোক হোক উনি কিন্তু একই ভোট পাবে। আর ভোট দেওয়ার পরে উনার যে সিক্রেসি অফ ভোট এটা আমরা মেনটেন করি। তো আপনি যখন পোলিং স্টেশনে যাবেন আপনি দেখবেন আমাদের পোলিং পার্টি থাকে। তো পোলিং পার্টির মধ্যে প্রথম প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং,
তো ওনারা শুধু আপনাকে হেল্প করছে, মানে উনি আপনার নাম দেখছে ভোটার তালিকাতে আছে কি না, উনি আপনার সিগনেচার নিচ্ছে, একটা ব্যালট পেপার আপনাকে বাইরে করে দিচ্ছে, আর তারপরে আপনাকে বলছে কি আপনি ওই ভোটিং কম্পার্টমেন্টে যান। তো আমরা চেষ্টা করি কি ভোটিং কম্পার্টমেন্ট যেখানে আছে ওর পিছনে কোনো জানালা নাই, ওর পিছনে মানে যে দেওয়াল আছে এটা বন্ধ থাকে, আর উনি ওখানে ভোট করে ফোল্ড করে আমাদের যে ভোটিং মেশিন থাকলে ভোটিং বাটন মেশিন ওখানে বাটন প্রেস করে উনি ব্যালট পেপারে কাকে ভোট দিয়েছে আর ইভিএম মধ্যে কোন বাটন প্রেস করেছে এটা বাইরে কিন্তু দেখা যায় না। ঠিক। আমরা যে ভিতরে ক্যামেরার মধ্যে আমরা রেকর্ডিং করি ওটা শুধু আমরা পোলিং পার্টি অথবা পোলিং এজেন্ট কি করে আমরা এটা সিসি ক্যামেরায় যেটা রেকর্ড হচ্ছে ওটা কিন্তু কম্পার্টমেন্ট কভার করে না। আচ্ছা। তো বাইরে থেকে কেউ দেখতে পারে না, এমনকি আমাদের যে পোলিং অফিসারও দেখতে পারে না কি আপনি কাকে ভোট দিয়েছেন। তো এই জন্য আমি সবাই নাগরিককে বলবো আপনি নির্ভয়ে হয়ে আপনি ভোট দেন, আপনি কাকে ভোট দিয়েছেন এটা শুধু আপনি জানেন। আমাদের যে পোলিং অফিসার या কোনো ইলেকশন অফিসার অথবা কাউন্টিংয়ের সময় কোনো সময় কেউ জানতে পারে না কি আপনি ভোট কাকে দিয়েছেন। একদম। তো এই জন্য আপনার যে কনসিয়াস আপনাকে যাকে মনে হয় যাকে আপনি সাপোর্ট করেন আপনি ওনাকে ভোট দেন। আর সবাই আমরা চাই কি 100% মানে সবাই যারা ভোটার তালিকাতে নাম আছে ওনারা সবাই ভোট করুক। একদম স্যার, একদম। যেহেতু অনুষ্ঠান একদম শেষ দিকে, তো আমরা যাওয়ার আগে আমাদের ভিউয়ার্স আজকে দেখছেন ছোট বড় সকলেই, নতুন ভোটার যারা আছেন 18 বছর হয়েছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমরা চেষ্টা করছি কি প্রত্যেক স্কুল মধ্যে কলেজ মধ্যে গিয়ে আমরা ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তো ওখানে আমরা চেষ্টা করছি কি 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের নাম ভোটার তালিকাতে আমরা নথিভুক্ত করছি। তো আমি সবাইকে অনুরোধ করব কি আপনারা আছেন আমাদের দেশের ভবিষ্যৎ, যদি আপনারা প্রথম থেকেই আপনি ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন তো আমাদের যে একটা পলিটিক্যাল স্ট্রাকচার আমাদের এটা স্ট্রং হবে। তো ছুটির দিন আমরা দেখছি বড় বড় শহর মধ্যে লোক এটা ছুটি নিয়ে বাইরে চলে যায়, ভোটে অংশগ্রহণ করে না, কিন্তু এটা আমাদের ডেমোক্রেসির জন্য এটা ঠিক নয়। তো আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে যারা যুবক আছেন যাদের বয়স 18 বছর মাত্র হয়েছে, তো আপনার এটা প্রথমবার ভোট, নিশ্চয়ই আপনাকে একটা এংজাইটি আর একটা উৎসাহ থাকবে। তো আপনি নিশ্চয়ই ভোটিং কেন্দ্রে যান আর আপনি ভোট করেন। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, এত মূল্যবান তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন, যে বিষয়গুলো সত্যি আমাদের জানা খুব প্রয়োজন। আমরা সামনেই বিধানসভা নির্বাচন, আমরা চাইবো আপনি আবারও আমাদের সাথে এসে গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আবারও বলেন। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু আপনারা দেখেছেন যে সামনেই 2023 বিধানসভা নির্বাচন ত্রিপুরার, যেটার দিকে সকলেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি, সেই ভোটের দিকে, সেই প্রস্তুতির দিকে। আজকে আমরা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই আমরা ভোটদান পর্বটাকে উৎসবের মেজাজে করব, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং যারা নতুন ভোটাররা আছেন তারাও কিন্তু আপনাদের ইচ্ছা এবং আপনাদের উৎসাহটা আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে আপনারা দেখাতে পারবেন নির্বিঘ্নে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।